ফেমাস ইডলির দোকানের ঘরে জন্ম নেয় লোকটি, কিন্তু সে সব সময় বড় হতে চেয়েছিল। বড়লোক হওয়ার জন্য তাই বেরিয়ে পড়ে বাড়ি থেকে। একসময় সে বড়লোক হয়েও যায়, বিলিয়নিয়ারের মেয়ের সাথে বিয়েও ঠিক হয়। কিন্তু লোকটি বিয়ের কয়েকদিন আগে চলে আসে গ্রামে। তারপরেই যেন তার জীবন বদলে যেতে শুরু করে। সে শুরু করে দেয় বাবার সেই ইডলির ব্যবসা। হঠাৎ লোকটির এমন পরিবর্তন কেন, তা না হয় আজকের এক্সপ্লেনেশন থেকে জেনে নেবেন। আর বেশি কথা না বাড়িয়ে তাহলে এই মুভির এক্সপ্লেনেশন শুরু করা যাক। শঙ্করাপুরম গ্রাম, এই গ্রামে আছে বিখ্যাত ইডলির দোকান, যেটা পরিচালনা করেন শিবানিশান। রাত ৩টায় উঠে তিনি দোকানে যান ইডলি প্রস্তুত করার জন্য, কারণ তার প্রস্তুত করতে ২ ঘন্টা সময় লেগে যায়। আবার ৬টা থেকে দোকান ওপেন হয়। তো আজকে রাত ৩টায় শিবানিশান দোকানের দিকে যেতে থাকলে ছেলে মুরগানও যেতে চায়। শিবানিশানের একমাত্র ছেলে সে দোকানে এসে হাত দিয়ে ইডলির জন্য চালগুলো ম্যাশ করতে থাকলে সেটা দেখে মুরগান। ইডলি বানানোর কার্যক্রম শেষ হলে সেটা তৈরি করা হয়। সাথে ইডলির সাথে খাওয়ার জন্য সাম্বারও রেডি করা হয়। ইডলি এবং সাম্বার দুটোই ফেমাস। সব রেডি হলে সকাল সকাল অনেক কাস্টমার চলে আসে, যার মধ্যে শিবানিশানের বন্ধুও রয়েছে। তারা খেয়ে অনেক প্রশংসাও করে। বেশ কয়েক বছর পর মুরগান বড় হলে ইডলি প্রস্তুত করানোর জন্য একটা মেশিন নিয়ে আসে, যে মেশিনে ৩০ মিনিটের মধ্যে ইডলির জন্য চাল প্রস্তুত হয়ে যাবে। বাবার এত কষ্ট আর করতে হবে না। মেশিনে চাল ম্যাশ করার পর ইডলি বানালে সেইটা আগে শিবানিশান খেয়ে চেক করে। চেক করার পর জানায় কিছু একটা মিসিং আছে। হাতে বানানো ইডলিতে যে স্বাদ হয় এই মেশিনে সেটা নেই, তাই এটা চলবে না। কয়েকদিন পর মুরগান তার বাবাকে বলে, আমাদের ইডলির দোকানের বিভিন্ন বড় বড় জায়গায় ব্রাঞ্চ খোলা দরকার। কিন্তু সেটাতেও না করে মুরগানের বাবা। জানাই এই ইডলির দোকানটা আমার স্বপ্নের দোকান, আমি নিজে এখানে ইডলি বানাই, তাই এটার স্বাদও একান্ত নিজস্ব, তাই কোনো ব্রাঞ্চ আমার লাগবে না, আমি অল্পতেই খুশি আছি। মুরগান তখন বলে, আমাকে বড় হতে হবে, আমি মাদ্রাজ যাব, আমার যে ডিগ্রি আছে কোনো না কোনো চাকরি পেয়েই যাব। বাবা জানাই তুই বড় হতে চাস, এখানে আমি কোনো বাধা দেব না। পরের দিনে শহরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে মুরগান। বাবা তাকে এগিয়ে দিতে যায়। যাওয়ার সময় বলে, বড় হওয়ার জন্য তো বাইরে যাচ্ছিস, কিন্তু শিকড়কে যেন ভুলে যাস না, দিন শেষে কিন্তু গ্রামেই ফিরে আসতে হবে। বাবার থেকে এসব শুনে মুরগান প্রশ্ন করে, তুমি কি আমাকে প্রতিষ্ঠিত হতে দেবে না নাকি? বাবা তখন উল্টো প্রশ্ন করে মুরগানকে, প্রতিষ্ঠিত হওয়া বড় নাকি এই জন্মভূমিতে থাকা বড়? এর মধ্যে বাস স্ট্যান্ডে চলে আসে তারা। মুরগানকে বাসে তুলে দেওয়ার পর বাবা বলে, এই ইডলির দোকানটা আমার জীবন, আমি মারা গেলে ইডলির দোকানটা তুই দেখে রাখিস। এই পর্যায়ে সিন শিফট করে নিয়ে যাওয়া হয় বেশ কয়েক বছর পর। মুরগান এখন প্রতিষ্ঠিত। ব্যাংককের বিখ্যাত রেস্তোরাঁ AFC-তে ম্যানেজমেন্টের জব করে, কিন্তু সেখানে বন হাতে নিলে তার মনে পড়ে যায় ইডলির কথা। এতে বোঝা যায় মুরগান এখনো তার বাবার বানানো ইডলির কথা বলেনি। এর মধ্যেই মুরগানের কাছে এক কল আসলে মুরগান চলে যায় মীরা নামে একজনের রুমে। মীরা হচ্ছে AFC এর মালিক বিঞ্চুর একমাত্র মেয়ে। এই মীরার সাথেই 15 দিন বাদে মুরগানের বিয়ে। দুজন দুজনকে ভালোবাসে। মীরা এই সময় মুরগানকে ডাকে, কারণ তার বাবা আগামীকাল একটা ককটেল পার্টি রেখেছে, যেখানে সবার সামনে তাদের বিয়ের অ্যানাউন্সমেন্ট করবে। একটু পরে মুরগানকে ডাকে বস বিষ্ণু। মুরগান বসের রুমে আসলে বস তথা হবু শ্বশুর জিজ্ঞেস করে, তোমার বাবা মা কি বিয়েতে আসবে? মুরগান জানায় চেষ্টা করছি নিয়ে আসার। সেই সময় এক কর্মকর্তা বিষ্ণুর কাছে এসে বলে, আশ্বিনকে সাথে নিয়ে পুলিশ এসেছে। আশ্বিন হচ্ছে বিষ্ণুর বড় ছেলে। সে করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে। বাবা যেহেতু বিলিয়নিয়ার, তাই থানায় না নিয়ে গিয়ে সরাসরি বাবার কাছে নিয়ে এসেছে। এবার বিষ্ণু কোনো মতে পুলিশদের সামলিয়ে আশ্বিনকে মুক্ত করে। সাথে তাকে বলে, তুমি করতে যাবে লাস ভেগাসে, এখানে কেন? আশ্বিন আবার শুরু থেকে মুরগানের উপর খিটখিটে। সে মুরগানকে একজন সাধারণ এমপ্লয় মনে করে, কিন্তু তার বোনের সাথে কিনা তার বিয়ে হতে চলেছে। এইটা নিয়ে আশ্বিন মুরগানকে তো কথা শোনাই, সাথে বাবাকেও বলে। বাবা জানাই, মুরগানের মতো এমন কর্মঠ আর কাউকে পাবো না। সে আসার পর 15% বেশি লাভ হয়েছে। সে আমাদের জন্য ইনভেস্টমেন্ট শুরু। আশ্বিন কোনো কথা না বলে বক্সিং খেলতে চলে যায়। সেই রাতে মুরগান আশ্বিনকে পিক করতে যেতে থাকলে ফোন দেয় তার মা। মায়ের সাথে কথা বলার পর বাবার সাথে কথা বলে সে। বাবাকে সে তাদের বিয়েতে আসতে বলে। বাবা জানায়, আমার ছেলের বিয়ে হবে গ্রামে, এখন কিনা হচ্ছে 7 সমুদ্র 13 নদী পার হয়ে, তাই আমরা যেতে পারবো না। এতে মন খারাপ করে মুরগান। এর মধ্যে মুরগান আশ্বিনের কাছে চলে আসলে আশ্বিন মুরগানকে তার সাথে বক্সিং এর লড়াই করতে বলে। মুরগান এবার নিরুপায় হয়ে সেইটাতে অংশ নেয়। আশ্বিন তখন মুরগানকে বেশ কয়েকটা অপমানজনক কথা বলে, সাথে বোন যেন কখনো কষ্ট না পায় সেটার থ্রেটও দেয়। মুরগান তখন নিজেকে বেশ ছোট মনে করে। তখন গ্রামের কিছু স্মৃতিও সে মনে করে। গ্রামের সবার সাথে তার কত মিল ছিল, সবাই তাকে পছন্দ করত, কিন্তু এই বড় লোকের দুনিয়ায় তার দামটাই যেন নেই। আশ্বিনকে পিক আপ করে নিয়ে যাওয়ার সময় পার্কিং লটে আশ্বিন তাদের দেখে, যারা তার টাকা মেরে দিয়েছিল। তাদের দেখতে পেয়ে মারতে যায়, এমনকি মেরে ফেলার জন্য একটা গানও বের করে। তখন মুরগান তাকে আটকিয়ে বলে, এখানে CCTV আছে, আপনাকে এমনিতেই একবার পুলিশ ধরেছিল, এসবে আর জড়িয়েন না। আশ্বিন তখন মুরগানকে বলে, ওয়েলকাম টু দ্য ফ্যামিলি। পরের দিন ককটেল পার্টি শুরু হয়। সবাইকে অনেক আনন্দিত দেখা গেলেও মন খারাপ করে থাকে মুরগান। একসময় পার্টিতে বাড়ি থেকে কল আসে মুরগানের কাছে। ফোন দেয় তার মা। মুরগান ফোন রিসিভ করে জিজ্ঞেস করে, বাবা কি বিয়েতে আসার জন্য রাজি হয়েছে? মা তখন জানায়, তোর বাবা আর বেঁচে নেই। মুহূর্তের মধ্যেই যেন মুরগানের জীবন বদলে যায়। বিষ্ণু তাকে সমবেদনা জানানোর পর বলে, বিয়ের ডেট কিন্তু পেছানো যাবে না, বড় বড় ভিআইপিদের ইনভাইটেশন দেওয়া হয়েছে। মুরগান সেদিন রাতেই বাবাকে শেষ দেখার জন্য এয়ারপোর্টে আসলে মীরা মুরগানের টেক কেয়ার করার জন্য রামরাজনকে সাথে দেয় আর মুরগানকে টেনশন করতে নিষেধ করে। মুরগান প্লেনে উঠে শুধু বাবার ফটোই দেখতে থাকে। সাথে বলে, এই কয়েক বছরে আমার অন্তত 3-4 বার বাড়িতে যাওয়া উচিত ছিল, কিন্তু কাজের প্রেসারে যেতেই পারলাম না। রামরাজন জানায়, এইটাই জীবন। ওইদিকে মুরগানের বাড়িতে চলে শোক। যারা ইডলি পছন্দ করতো তারা বলে, এখন আমরা ইডলি কোথায় পাবো? এতক্ষণে অন্তিম সৎকার না করার জন্য পুলিশ এবার বিরক্ত হয়ে যায়। সবাই অপেক্ষা করে মুরগানের আসার জন্য। মুরগান আসার পথে সেই ইডলির দোকানটা দেখতে পায়। তারপর বাড়ি আসলে দেখে বাবার লাশ সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। মা তার পাশে মন মরা হয়ে বসে আছে। মা মুরগানকে দেখে বলে, প্রতিদিনের মতো রাত 3টায় দোকানে যাওয়ার জন্য বেরিয়ে যায়, এখন বিকেল 3টায় কিনা সেই মানুষটা আর নেই। মুরগান চুপচাপই থাকে। বাবার অন্তিম সৎকার
শেষ হলে রামরাজন তার বাড়িতে যাওয়ার জন্য মুরগানের থেকে পারমিশন নেয়। অন্যদিকে গ্রামের মেয়ে কায়াল মুরগানকে বলে, তোমার মা দুদিন ধরে কিছুই খায়নি, তার ব্লাড প্রেশার একদম লো হয়ে গিয়েছে, মাকে রেখে যেন আবার চলে যেও না। ততক্ষণে রামরাজন তার বাড়িতে আসলে সবাই অবাক হয়ে যায়, কারণ সেও অনেকদিন ধরেই বাড়িতে আসে না। হঠাৎ তাই বাড়ি আসলে তারা অবাক হয়ে যায়। এদিকে মীরা ফোন দেয় মুরগানকে, ফোন দিয়ে বলে বিয়ে নিয়ে চিন্তা করতে হবে না, বাবাকে বলে বিয়ে পিছিয়ে নিয়েছি। সেই সময় মা ঘর থেকে বেরিয়ে এসে বলে রাত 3টা বাজে, দোকান খুলতে হবে। তারপর মুরগানকে নিয়ে দোকানে যায়। দোকানে গিয়ে সব জিনিসপত্র দেখলে মনে করতে থাকে তার বাবার সাথে পুরনো স্মৃতিগুলো। মুরগানের বাবা এবং মা একসাথে মিলেই এই ইডলির দোকানটা বানিয়েছিল। দুজনেই শুরু থেকে অনেক পরিশ্রম করেছে। তাই মা মুরগানকে বলে, এই দোকানের 4 দেয়ালে আমি তোর বাবাকে দেখতে পাই। দোকান বন্ধ করে তারপর যেতে থাকলে মুরগান তার সাথে মাকে ব্যাংককে যেতে বলে। মা তখন জানায়, এই ইডলির দোকান, প্রতিবেশী, আত্মীয় স্বজন ছেড়ে আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো। সেদিন রাতে মুরগানের মাও মারা যায়। একদিনের ব্যবধানে মুরগান হারিয়ে ফেলে তার মা বাবাকে। মা মারা যাওয়ার খবরটা মীরাকে দেওয়া হলে মীরা তার বাবাকে জানায়। এদিকে মুরগান ঘরের মধ্যে শুধু মা বাবার স্মৃতিগুলো নিয়েই ভাবতে থাকলে কায়াল এসে ঘর পরিষ্কার করে। কায়াল মুরগানের বাবা মাকে দেখাশোনা করত, তাই কায়ালকে ধন্যবাদ দেয় মুরগান। কায়াল জানায় সে ধন্যবাদ নেওয়ার জন্য সেবা করেনি, ভালোবাসা থেকেই করেছে। সেই সময় মুরগান মায়ের পালিত গরুর বাছুরকে কাছে টেনে নিতে চাইলে বাছুরটা তার কাছে আসে না। সেই দিনেই রামরাজন মুরগানকে বলে, ম্যাডাম তো আপনাকে ফিরে যেতে বলছে। মুরগান জানায়, এই অবস্থায় আমি যেতে পারবো না, আমার কয়েকদিন সময় লাগবে। মীরা ফোন করলে মুরগান মীরাকেও ঠিক একই কথাই বলে। মীরাও জানায়, তোমার বাবা মারা গিয়েছে, সময় নাও। কিন্তু আবার রামরাজনকে ফোন করে বলে মুরগান ফিরে আসতে চাচ্ছে না, যেভাবেই হোক কনভিন্স করে তাকে নিয়ে এসো। রামরাজন তাই মুরগানকে বলে, এখানে থাকলে শুধু বাবা মার স্মৃতি আপনাকে কষ্টই দেবে, তাই বাবার স্মৃতি ইডলির দোকানটা বিক্রি করে এখান থেকে চলে যান। এটা বলে নিয়ে আসে মারিচাম নামের একজনের কাছে। মারিচাম 7 লাখ টাকায় ইডলির দোকানটা কিনে নিতে চায়, যেটাতে রাজিও হয় মুরগান। তাই ঠিক করা হয় যে আগামীকাল দলিলে সিগনেচার করা হবে। ইডলির দোকান যে মারিচাম কিনে নিচ্ছে সেটা কায়ালের কানেও যায়। কায়াল এতে রাগ করে। সেদিন রাতে মন্দিরে মুরগান তার বাবার ছায়ারূপ দেখতে পায়। পরের দিনও মুরগান শুধু তার বাবা মাকে নিয়েই কল্পনা করে। ওইদিকে মারিচাম গ্রামের পঞ্চায়েতকে দলিলের কাগজপত্র নিয়ে মুরগানের অপেক্ষা করে, কিন্তু মুরগান আসে না। তাই তারা অপেক্ষা করতেই থাকে। অন্যদিকে মুরগান আসার পথে শুধু দেখতে থাকে সেই ইডলির দোকানটা। এর মধ্যে চলে আসে মারিচামের কাছে। তারপর মুরগান দলিলে সিগনেচার তো শুরু করে, কিন্তু শেষ করে না। জানায় সে দোকানটা বিক্রি করবে না। মারিচামিতে শার্টের কলার ধরে রাগ দেখালে রামরাজন কলার ছেড়ে দিতে বলে। রামরাজনের কথাতে মারিচাম কলার ছেড়ে দেয়। মুরগান তখনও রাগান্বিত অবস্থায় দেখে। মুরগান বাড়ি আসলে কায়াল এসে রাগ দেখায় তাকে, কারণ সে ভেবে নেয় ইডলির দোকান সে বিক্রি করে দিয়েছে। তাই বলে, ইডলির দোকান তোমার বাবা মার কাছে মন্দিরের সমতুল্য ছিল, সেটা কিনা এই মারিচামের কাছে বিক্রি করে দিলে। মারিচাম তার পরোটার দোকানে সুবিধা করতে পারছিল না, তাই কিনে নিয়েছে। সেটা কি তুমি বোঝো না? তোমাকে ভালো মানুষ মনে করেছিলাম, কিন্তু তুমি সেটা নও। এসব শুনে মুরগান মুচকি হেসে বলে, আমি দোকানটা বিক্রি করিনি। এতে কায়াল আবার খুশি হয়ে যায়। অন্যদিকে মীরা ফোন দিয়ে রামরাজনকে বলে মুরগান কবে ফিরবে। রামরাজন জানায় দোকানটা বিক্রি করেনি, মনে হয় যাবে না। মাথা গরম হয়ে যায় মীরার। ভিডিও কল দেয় মুরগানকে, দিয়ে বলে, সামান্য ইডলির দোকান আমি 7 লাখ টাকা দিয়েছিলাম কেনার জন্য, তুমি কিনা বিক্রি করলে না? কি আছে তোমার বাবার ওই দোকানে? মুরগান তখনই বুঝতে পারে মারিচাম আসলে মীরার সাথে হাত মিলিয়ে দোকানটা নিতে চেয়েছিল। তাই মুরগান বাবাকে নিয়ে কথা বলতে নিষেধ করে। মীরা তখন বলে, আমি কিন্তু তোমাকে ভালোবাসি, তুমি কি এই বিয়ে ভাঙতে চাচ্ছ? মুরগান জানায় তার আরো সময় লাগবে, তাই এখন বিয়ে বন্ধ রাখতেই চায় সে। এবার অ্যাটিটিউড দেখায় মীরা, বলে, এই বিয়েতে আমার বাবা কত ভিআইপিদের ইনভাইট করেছে, তোমার হিসাব আছে? মুরগান তারপরও জানায় 6-7 মাস সময় লাগবে তার। মীরা মুরগানের সাথে কথা বলতে থাকলে চলে আসে অশ্বিন। অশ্বিন ফোন ধরে বলে, ভালোই অ্যাটিটিউড দেখাচ্ছ দেখি, ভুলে গিয়েছো কি যে তুমি কাকে বিয়ে করতে চলেছো? সে সময় উপস্থিত হয় মীরার বাবাও। মীরার বাবা ফোন করে বলে, তুমি কি সত্যি বিয়ে ক্যান্সেল করতে চাচ্ছ? মুরগান জানায় হ্যাঁ। এটা শুনে খুশি হয় কায়াল। অন্যদিকে কষ্ট পায় মীরা। পরের দিন বাড়ি ইডলির দোকান ধুয়ে মুছে সব পরিষ্কার করে। সেদিন রামরাজন মুরগানকে জানায়, তোমার এই সিদ্ধান্ত আমার পছন্দ হয়েছে, তুমি জন্মভূমিকেই বেছে নিয়েছো। দেখো, আমি এতদিন পর বাড়ি এসেছি যে আমার মাই আমাকে ভুলে গিয়েছে। সে আমাকে জিজ্ঞেস করে আমি কে, তাই আমি তোমার সাথেই আছি। মুরগান ইডলির দোকানে নতুন সাইনবোর্ড লাগায়, যেখানে নাম দেয় বাবার। কায়ালের সাথেও ভালো বন্ধুত্ব গড়ে ওঠে মুরগানের, কিন্তু বাছুরটার সাথে না বললে মুরগান কায়ালকে জিজ্ঞেস করে সে আমার কাছে আসে না কেন। কায়াল জানায় হয়তো তোমাকে পছন্দ করছে না। সেদিন রাতে কায়ালকে নিয়ে মুরগান গরুর হাটে গেলে রামরাজন জিজ্ঞেস করে, কে এই কায়াল? মুরগান জানায় ক্লাস 9-এ থাকতে বয়ফ্রেন্ডের কাছ থেকে ছ্যাঁকা খেয়েছিল, এটা হচ্ছে সেই কায়াল। এটা শুনে হেসে ওঠে রামরাজন। তো সেই দিন কায়ালকে নিয়ে মুরগান অনেকগুলো বাজার করলে কায়াল জিজ্ঞেস করে, এতগুলো বাজার কিসের? মুরগান জানায় ইডলি সাম্বারের জন্য। শুনে খুশি হয় কায়াল। সেদিন রাতে ঘুমানোর আগে 3টার অ্যালার্ম দেয় মুরগান। 3টায় উঠে ঠান্ডা পানি দিয়ে গোসল করে বেরিয়ে পড়ে দোকানের দিকে। তারপর ইডলি বানানোর চাল প্রসেসিং করা শুরু করে 4টায়, কিন্তু 5 মিনিট না করতেই তার হাত লেগে যায়। কিছুক্ষণ পর কায়ালও এসে তাকে সাহায্য করে, কিন্তু সেও বেশিক্ষণ টিকতে পারে না। তাই মুরগান বলে, বাবা একটানা 2 ঘন্টা কিভাবে কাজ করতো? কায়াল বলে, তুমি আর তোমার বাবা কি এক নাকি? এবার তারা অনেক কষ্ট করে ইডলি বানায়। সেই ইডলিটা প্রথমে টেস্ট করতে দেয় বাবার বন্ধু এবং রামরাজনকে। বন্ধু জানায় টেস্ট আছে, কিন্তু শিভানেশনের মতো নয়, তারটা আরো সফট এবং ডেলিসিয়াস ছিল। বাবার মতো করতে না পারলেও এলাকার মানুষের কাছে সুনামই পায়, কিন্তু 2-3 দিনেও বাবার মতো ইডলি সে তৈরি করতে না পারলে গ্রামের মানুষজন বলে বিদেশ থেকে আসছে ইডলি বানাতে। বাবার নাম পুরো ডুবিয়ে দিল। এবার মজা নেয় মারিচামও। তার পরোটার দোকানে ভিড় জমে যায়, তাই সেটা নিয়ে সে কায়ালের সাথেও টিটকিরি করে। টিটকিরি করতে ছাড়ে না মুরগানকেও। তো অন্যদিকে মীরা কান্নায় বুক ভাসায়। তাই আশ্বিন বাবাকে বলে, আমাদের সাথে পাঙ্গা নিয়েছে না, দেখিয়ে দেব কত ধানে কত চাল।
সেদিন রাতে মুরগানের স্বপ্নে তার বাবা আসে। মুরগান তার বাবাকে বলে, সবাই বলে আমি তোমার নাম ডুবিয়ে দিচ্ছি, তুমি কি আমাকে ত্যায্য পুত্র করেছিলে? আমি কেন তোমার মতো ইডলি বানাতে পারছি না? বাবা জানাই, পারবে, শুধু মন লাগাতে হবে এবং যেটা করছো সেটাকে আপন করে নিতে হবে। বাবার থেকে এসব শুনলে ঘুম ভেঙে যায় মুরগানের। ঘুম ভাঙলে দেখে তার কাছে বাছুরটাকে সে জড়িয়ে ধরে, তারপর গোসল করে বাবার মতো ড্রেস পরে বাইরে যায়। যা দেখে অবাক হয় কায়াল আর রামরাজন। ইডলি প্রস্তুত করলেও এবার ক্লান্ত হয় না মুরগান। ইডলি বানানো শেষ হলে সেটা বাবার বন্ধুকে খেতে দেয়। বাবার বন্ধু টেস্ট করে বলে, এই যেন শিবানিশান ফিরে এসেছে। এতদিনে বাবার ইডলির স্বাদটা নিয়ে আসতে পেরে খুশি হয় মুরগান। কিন্তু এই খুশি যেন বেশিক্ষণ মুখে থাকে না। আশ্বিন চলে আসে মুরগানের ইডলির দোকানের সামনে। সেইটা দেখে মুরগান কায়ালকে বাড়ি পাঠায়। এদিকে আশ্বিন বলে, এই সামান্য দোকানের জন্য তুমি আমার বোনের সাথে বিয়ে ভেঙে দিয়েছ। মুরগান তখন বোঝানোর চেষ্টা করে, কিন্তু আশ্বিন কোনো কথা না শুনে মেরে বসে থাকে। খুলে ফেলে দেয় বাবার নামে দেয়া ইডলির দোকানের সাইনবোর্ড। এরপর আশ্বিন যেই না সাইনবোর্ডে পা রাখতে যাবে তখন মুরগান পা ধরে ফেলে। এরপর দেখায় তার খেল। দুজনের মধ্যে প্রচুর লড়াই শুরু হয়। লড়াইয়ের এক পর্যায়ে মুরগান আশ্বিনের পাই ভেঙে দেয়। আরও মারতে থাকলে রামরাজন আটকায়। গার্ডরা আশ্বিনকে তুলে নিয়ে যায়। অন্যদিকে মুরগান দোকানের ভেতরে ঢুকলে দোকানে একটা লেখা দেখতে পায়, যেটা বাবা লিখেছিল। লেখাটা হচ্ছে, প্রতিহিংসা কখনো ভালো কিছু বয়ে আনে না। তাই মুরগান রামরাজনকে বলে, আজকে যেটা হয়েছে সেটা ঠিক হয়নি, আজকের ব্যাপারটা নিয়ে আমি ক্ষমা চাইব। এর মধ্যে বিষ্ণু, মীরা সবাই দেশে আসে, কারণ আশ্বিন গুরুতর অবস্থায় হসপিটালে ভর্তি হয়েছে। আশ্বিনের এই অবস্থা দেখে কষ্ট পায় মীরা এবং বিষ্ণু আবার রেগেও যায়। হসপিটাল থেকে বের হলে বিষ্ণু দেখতে পায় মুরগানকে। মুরগান ক্ষমা চাওয়ার জন্য হসপিটালে চলে আসে, ক্ষমা চায় বিষ্ণুর কাছে। কিন্তু বিষ্ণু রাগান্বিত অবস্থায় জানায়, আমি আমার ছেলের গায়ে কখনো ফুলের টোকা পর্যন্ত দেইনি, আর তুই কিনা আমার ছেলেকে মেরে রক্তাক্ত করে দিয়েছিস। এই মুহূর্তে আমার অনেক রাগ হচ্ছে, তাই আমার কাছ থেকে এখনই দূরে চলে যা, তা না হলে যেখানে পাবো সেখানেই মেরে ফেলবো। মুরগান এই থ্রেটকে বেশি একটা গুরুত্ব সহকারে নেয় না। কায়ালকে নিয়ে ইডলির দোকান ভালোভাবেই শুরু করে। এতে রামরাজন সাবধান করলে সেটাও শোনে না। দিন দিন মুরগানের ইডলির বাবার মতোই বিখ্যাত হয়ে উঠতে থাকে। ওইদিকে আশ্বিন ধীরে ধীরে সুস্থ হয়ে প্রতিশোধ নেওয়ার জন্য প্র্যাকটিস শুরু করে। ধীরে ধীরে পুরো গ্রামবাসী আবার মুরগানের ইডলি খেতে ভিড় জমায়, করে অনেক প্রশংসাও। এতে মারিচাম তার পরোটার কাস্টমার হারায়। এতে সেও রেগে যায় মুরগানের ওপর। রেগে গিয়ে বলে, দরকার হলে মুরগানকে মেরে আমি জেলে যাব। গ্রামবাসীদের কাছে কায়াল এবং মুরগানের সম্পর্ক নিয়ে কুটনামি শুরু করে। বলে, কায়াল বিয়ে না করেই মুরগানের সাথে থাকে, কিন্তু গ্রামবাসী এসব কথা অতটা পাত্তা দেয় না। একদিন মুরগান বাছুরটাকে নিয়ে গাছতলায় বসলে সেখানে কায়াল এসে জিজ্ঞেস করে, এখানে কি করছো? মুরগান জানায়, জায়গাটা বেশ শান্তশিষ্ট, এখানে ভালো লাগে। কায়াল তখন একটা মালা বের করে বলে, এটা কে দিয়েছিল বলতো? মুরগান তাকেই বলতে বলে। কায়াল জানায়, ক্লাস 8-এ থাকাকালীন তুমি দিয়েছিলে। কেন দিয়েছিলে বলতো? এইটাও মুরগান কায়ালকেই বলতে বলে। এই জায়গায় বোঝা যায় কায়াল মুরগানকে পছন্দ করে এবং লজ্জায় কিচ্ছু না বলে চলে যায়। সেদিন সন্ধ্যায় বাছু নিয়ে বাসায় ফেরার পথে কেউ যে তার পিছু নিয়েছে সেটা টের পায় মুরগান। তাই ফোন দেয় রামরাজনকে। ফোন দিয়ে তাকে নির্দিষ্ট একটা জায়গায় আসতে বলে। সাথে জানায় ব্যাপারটা যেন কায়াল না জানে। সেই সময় আশ্বিন দলবল নিয়ে মুরগানকে আটকিয়ে ফেলে। মুরগানও মারার প্রস্তুতি নেয়। এরপর যে আশ্বিন মারতে যাবে তখনই মনে পড়ে যায় বাবার বলা সেই কথা, প্রতিহিংসা কখনো ভালো কিছু বয়ে আনে না। এইটা মনে পড়ার পর মুরগান মার দেওয়ার বদলে শুধু মারই খায়। মুরগান কোনো প্রতিরোধ না করে শুধু মার খেলে আশ্বিন বলে, সেদিন তো খুব মেরেছিলে, আজকে কেন মারছিস না? মুরগান তখন বলে, হয়েছে কি তোমার প্রতিশোধ নেয়া? এবার তো হ্যাপি না হলে আরো মারো। এবার আশ্বিন রেগে যায়, বের করে পিস্তল। তখনই রামরাজন গ্রামবাসী নিয়ে সেখানে হাজির হলে আহত মুরগানকে গাড়িতে তুলে নিয়ে যায়। রামরাজন আবার সেখানে রক্তও দেখতে পায়। মুরগানকে ওই অবস্থাতেই বাড়ি নিয়ে আসলে বিষ্ণু তার মেয়ে মীরাকে প্রার্থনার জন্য মন্দিরে পাঠায়। তারপর আশ্বিনের কাছে এসে বলে, প্রতিশোধ তো নিলে, এবার খুশি? বাবার থেকে এই কথা শুনে আরো রেগে যায় আশ্বিন, কারণ এই একই কথা মুরগানও মার খেতে খেতে তাকে বলেছিল। তাই এবার পিস্তল বের করে মুরগানকে মারতেই চায়। বাবা বাধা দিলেও শোনে না, গুলি করেই বসে মুরগানকে। ঘটনা বেশি ভয়াবহ হয়ে গেলে বিষ্ণু তার পিএসকে দ্রুত যাওয়ার ব্যবস্থা করতে বলে। ওইদিকে রামরাজন গ্রামবাসীকে নিয়ে আসে পুলিশের কাছে, জানায় মুরগানের নিখোঁজের কথা। এটা শুনে খুশি হয় মারিচাম। রামরাজন পুলিশকে বলে, বিষ্ণুর গাড়িতে করে মুরগানকে নিয়ে যাওয়া হয়েছে। সেই সময় কয়েকটা গাড়ি এক জায়গায় এসে মুরগানের বডিটা ফেলে দেয়, যেটা আবার একজন দেখে ছুটে এসে গ্রামবাসীকে বলে। রামরাজন দ্রুত রওনা দেয় সেই লোকেশনের দিকে। গ্রামবাসী চলে আসে বিষ্ণুর বাড়ির সামনে, যাতে বিষ্ণু পরিবার নিয়ে বাইরে যেতে না পারে। ওইদিকে রামরাজন যাওয়ার পথে জানতে পারে মীরা মন্দিরে। তাই কয়েকজনকে মুরগানকে উদ্ধারের জন্য পাঠিয়ে সে আসে মন্দিরে। তারপর পরিবারের সাথে দেখা করার কথা বলে বাড়িতে নিয়ে আসে, ফোনও কেড়ে নেয়। অন্যদিকে কয়েকজন খুঁজতে থাকলে মুরগানকে আহত অবস্থায় পেয়ে দ্রুত হসপিটালে ভর্তি করে। অন্যদিকে ঘরের মধ্যে বন্দি অবস্থায় বিষ্ণু জানতে পারে মুরগান এখনো বেঁচে আছে আর সে হসপিটালে। তবে তার প্রোটেকশনের জন্য পুলিশ ডাকে। পুলিশ দ্রুত বাড়ির সামনে আসলে দেখে প্রচুর মানুষের সমাগম। পুলিশকে দেখে গ্রামবাসী বলে, যদি মুরগানের কিছু হয় তাহলে সবাইকে মেরে ফেলবো। পুলিশ সেটা ভেতরে গিয়ে বিষ্ণুকে জানালে বিষ্ণু আবার যেভাবেই হোক সেফ এক্সিটের ব্যবস্থা করতে বলে। আবার আশ্বিনকে মীরার খবরও নিতে বলে। আশ্বিন তাই মীরাকে ফোন দিলে রামরাজন সেটা কেটে দেয়। তখন মীরা রামরাজনকে র্যান্ডমলি জিজ্ঞেস করে, মুরগানের কি খবর বলুন তো? রামরাজন জানায়, মুরগানকে তোমার বাবা গুলি করেছে, সে এখন হসপিটালে মৃত্যুর সাথে লড়ছে। এইটা শুনে পুরাই অবাক হয়ে যায় মীরা। এত কিছু যে ঘটে গিয়েছে সে কিছুই জানে না। এর মধ্যেই বিষ্ণুর বাড়ির সামনে একত্রিত হওয়া গ্রামবাসীদের একজন খবর দেয় মুরগান বেঁচে আছে। এতে যেন সবাই খুশি হয়। পুলিশও হাঁপ ছেড়ে বাঁচে।
পুলিশ তখন গ্রামের প্রধানকে নিয়ে যেতে থাকে মুরগানের কাছে। ওইদিকে মুরগানের টেক কেয়ার করে কায়াল। কায়াল ডাক্তারকে ডাকার জন্য একটু উঠলে মুরগান বলে, যেতে হবে না, তুমি কাছে থাকলেই আমি সুস্থ হব। সেই সময় পুলিশ গ্রামের প্রধানকে নিয়ে সেখানে হাজির হয়। তারপর মুরগানকে বলে, শুনছি বিষ্ণু তোমাকে গুলি করেছে, এটা কি সত্যি? মুরগান জানায়, না। কে মেরেছে জানতে চাইলে মুরগান জানায়, জানি না। পুলিশ মুরগানকে দেখে বিষ্ণুর কাছে আসে আর গ্রামের প্রধান গ্রামবাসীকে জানায় বিষ্ণু মুরগানকে গুলি করেনি। এতে করে সবাই বিষ্ণুর বাড়ি থেকে চলে যায়। পুলিশ এসে বিষ্ণুকে বলে, মুরগান জানিয়েছে আপনি তাকে গুলি করেননি। এটা শুনে বিষ্ণু এবং আশ্বিন দুজনেই অবাক হয়। আশ্বিন জিজ্ঞেস করে, সে কি আমার কথা বলেছে? পুলিশ তখন জানায়, কেন, আপনি কি তাকে মেরেছেন নাকি? মুরগান সুস্থ হওয়ার ব্যাপারটা রামরাজন মীরাকে জানায়, সাথে ছেড়েও দেয়। মীরা বাড়িতে এসে বাবাকে জিজ্ঞেস করে, তুমি মুরগানকে গুলি করেছিলে, এটা কি সত্যি? বাবা জানায়, না। বাবার কথায় বিশ্বাস করে না মীরা। এতক্ষণ মীরা কোথায় ছিল তা জানতে চাইলে মীরা জানায়, তোমরা মুরগানকে গুলি করেছিলে বলে রামরাজন এবং গ্রামবাসী আমাকে বন্দী করে রেখেছিল। এটা শুনে মাথা আবারও গরম হয়ে যায় আশ্বিনের। আশ্বিনের এই মাথা গরম তার মায়ের মৃত্যুর পর থেকে। আশ্বিন তার বাবাকে বলে, সে আমার বোনকে মেরে ফেলতে চেয়েছিল, আমি তাকে শেষ করেই ক্ষান্ত হব। বাবা বলে, অনেক হয়েছে, এবার বাদ দে। আশ্বিন এবার বাবার উপর রাগ দেখিয়ে বলে, ওকে শেষ না করা পর্যন্ত আমি থামছি না। এদিকে কায়াল ঘাড়ে করে গ্রামে নিয়ে আসে মুরগানকে। মুরগানকে গ্রামবাসী আন্তরিকতার সাথে বরণ করে। কেউ কেউ আবার কায়াল এবং মুরগানকে নিয়ে টিটকিরি করে কথা বলে। সেটা কায়ালের মা শুনে বিরক্ত বোধ করে। তাই মুরগানের বাড়ি গিয়ে কায়ালের সামনে মুরগানকে বলে, তোমাদের নিয়ে গ্রামবাসী কত কিছুই রটাচ্ছে। মুরগান জানায়, আমি এসব কিছুই জানি। তারপর বলে, আপনার সামনে বলছি, যদি কায়াল রাজি থাকে তাহলে আমি কায়ালকে বিয়ে করতে চাই। এইটা শুনে যেন কায়ালের মুখে হাসি চলে আসে, কিন্তু কায়ালের মা কায়ালকে নিয়ে চলে যেতে থাকে। মুরগান আবারও পথ চেয়ে রয়, জানে কায়াল আবার ফিরে আসবে। কিছু দূর যেতেই কায়ালের হাত ছেড়ে দেয় তার মা। কায়াল ছুটে আসে মুরগানের কাছে। দুজনেই খুশি হয়। দেখতে পায় আমরা তাদের রোমান্স। পরের দিন মীরা দেখা করতে আসে মুরগানের সাথে। এসে জিজ্ঞেস করে, তাকে কে গুলি করেছিল? মুরগান জানায়, আমি জানি না। মীরা বলে, আমি তোমার পরিস্থিতি বুঝতে পেরেছি। তখন মুরগান একটা উদাহরণ দেয়, বলে, যদি আমার বাবা মা মারা না গিয়ে তোমার বাবা মা মারা যেত তাহলে কি এই বিয়ে কন্টিনিউ করতে পারতে? পরিস্থিতি সেরকম ছিল না। মীরা জানায়, হ্যাঁ বুঝতে পেরেছি। তারপর বলে, এখন তো আর তোমার নেই, তারপরও তোমার জন্য শুভকামনা জানাই। মুরগান কথায় কথায় জিজ্ঞেস করে, তোমরা এখানে আর কতদিন থাকবে? মীরা জানায়, বাবার এখানে ফ্যাক্টরির কিছু কাজ চলছে, তাই কয়েকদিন থাকবো। মীরা এদিকে মুরগানের সাথে কথা বলতে আসলে ওইদিকে মাথা গরম হয়ে যায় আশ্বিনের। ভাঙতে থাকে সবকিছু। তাই বাবা জানায়, তুই আমার একমাত্র প্রায়োরিটি, যা ধ্বংস করে দে মুরগানকে, আমি তোর সাথে আছি। পিএসকে ডাক দিয়ে বলে, আমার ছেলেকে আর মানুষ করতে পারলাম না, আবার ছেলের এমন পরিস্থিতি দেখতেও পারছি না। কাল পুলিশকে আমার সাথে দেখা করতে বলবে। পরের দিন বিষ্ণু পুলিশের সাথে দেখা করে বলে, ইডলির দোকান যে জায়গার উপর দেওয়া আছে সেটার কি কোনো ডকুমেন্ট আছে? পুলিশ জানায়, রোড সাইড, কাগজপত্র থাকার কথা নয়। বিষ্ণু এটা শুনে বলে, দোকানের জায়গার মালিক আমাকে করে দিতে হবে। পুলিশ জানায়, ব্যাপারটা বেশ কঠিন, গ্রামবাসী এটার সাথে ইনভলভ রয়েছে। তখন পুলিশকে টাকা দিলে পুলিশ কাজটা করতে রাজি হয়। সেদিন আবার মারিচাম বিয়ের প্রপোজাল নিয়ে কায়ালের বাড়িতে আসে। কায়াল রেগে যায় মারিচামের ওপর। মাও বের করে দেয় মারিচামকে। এতে করে মারিচাম আরও রেগে যায়। ওইদিকে পুলিশ এদিক সেদিক ঘুরে আশ্বিনের কাছে এসে বলে, দোকানটার কিছু করা যাবে না, কাগজপত্র আছে। আশ্বিন তখন রেগে গিয়ে পুলিশের কলার ধরে বলে, আপনি তো বলেছিলেন রোড সাইডে কোনো কাগজপত্র থাকে না, তাহলে এখন কোথা থেকে আসলো? পুলিশ বলে, বেশি বাড়াবাড়ি করেন না, আমি জানি আপনি মুরগানকে গুলি করেছিলেন, বেশি বাড়াবাড়ি করলে থানায় নিয়ে যাব। তো আশ্বিনের কাছ থেকে চলে আসলে আরেক পুলিশ এই পুলিশকে জিজ্ঞেস করে, কাগজপত্র তো ছিল না, তারপরেও যে বললেন কাগজপত্র ছিল। পুলিশটা জানায়, ছোটবেলায় আমি বাবার সাথে দোকানটাতে ইডলি খেতে গিয়েছিলাম। মুরগানের বাবা যখন জানতে পারে আমি পুলিশ হব, তখন খাবারের টাকা পর্যন্ত নেয়নি। ভালো মানুষের সাথে খারাপ কিছু কিভাবে করি বলো? আর হ্যাঁ, এখন থেকে দোকানটার কাগজপত্র আছে, তাদের থেকে ঘুষের টাকা নিয়ে সেই ঘুষের টাকা দিয়ে মুরগানের নামে জায়গাটা আমি করে দিয়েছি। আসলে এরকম পুলিশ থাকলে সমাজে আর কখনোই খারাপ কাজই থাকতো না। তো সেদিনই আশ্বিন তার বাবাকে বলে, অনেক হয়েছে, এবার চলো ফিরে যাওয়া যাক। ছেলের কাছ থেকে এটা শুনে খুশি হয়ে যায় বাবা। মুহূর্তের মধ্যেই টিকিট বুক করে, আগামীকালকে যাওয়ার প্ল্যান করে। সেদিন রাতে মুরগান কায়ালকে নিয়ে বিয়ের শপিং এর জন্য বের হলে মারিচাম ধারালো অস্ত্র নিয়ে মুরগানকে মারতে আসে তার বাড়িতে। এসে মুরগানকে না পেয়ে এসে বাছুরকে যেই মারতে যাবে, সেই মুরগান এসে মারিচামকে মারতে মারতে ঘরের বাইরে নিয়ে আসে। মারিচামকে মারা দেখলে তার লোকজন আবার মুরগানের উপর আক্রমণ করে। মুরগান সবাইকে মারতে থাকে। অন্যদিকে আশ্বিনের হঠাৎ চলে যাওয়ার প্ল্যানটা বুঝে যায়। সে ডিজেল নিয়ে আসে ইডলির দোকানের সামনে, পুরো দোকানের উপর ডিজেলগুলো ছিটিয়ে দেয়, যা রামরাজন দেখে ছুটে আসে। রামরাজন অনেক চেষ্টা করে আশ্বিনকে আটকানোর, কিন্তু আশ্বিন রামরাজনকে ফেলে দিয়ে আগুন লাগিয়ে দেয়। সেটা দেখে রামরাজন ছুটে আসতে থাকে মুরগানের দিকে। এদিকে মুরগান মারিচামকে ধারালো অস্ত্র দিয়ে মারতে গিয়েও থেমে যায়। তারপর বলে, কি করেছি আমি? ভালো চাকরি ছেড়ে ক্যারিয়ার রেখে বাবার স্বপ্ন বাঁচিয়ে রাখার জন্য এখানে এসেছি, কিন্তু আপনারা শুধু আমাকে মারতে আসেন। এসব বলার পর ধারালো অস্ত্রটা ফেলে দিয়ে মুরগান বলে, আমাকে মারলে যদি সবকিছু সমাধান হয় তাহলে আমাকেই মেরে ফেলুন। সেই সময় রামরাজন ছুটে এসে মুরগানকে বলে, আশ্বিন ইডলির দোকানে আগুন লাগিয়ে দিয়েছে। মুরগান তখন ছুটে আসে দোকানে, এসে দেখে শুধু আগুন জ্বলছে। তারপরও যেতে চায় দোকানের দিকে, কিন্তু সবাই তাকে আটকায়। পরের দিন রামরাজন মীরাকে ফোন দিয়ে বলে, তোমার ভাই মুরগানের ইডলির দোকানে আগুন লাগিয়ে দিয়েছে আর সবকিছু শেষ হয়ে গিয়েছে। এটা জানতে পেরে মীরা বাবার কাছে এসে বলে, তাহলে তুমিই মুরগানকে গুলি করেছিলে তাই না? তুমি না করলেও তোমার ছেলে করেছে। আমরা আসলে ভালো মানুষ নই, আমরা ব্ল্যাডি ভিলেন। আশ্বিন তখন বলে, বেশি বোঝার চেষ্টা করিস না, যা করেছি সব তোর জন্য। মীরা গাড়ি থেকে নেমে আশ্বিনের পিস্তল বের করে আশ্বিনের দিকেই তাক করে আর বলে, হয় তোমাকে মারবো নয় আমাকে, দেখি বাবার গর্ব কোথায় যায়। তখন আশ্বিন মীরার উপর রাগ দেখালে বাবা চর মারে আশ্বিনকে। মেরে বলে, এটা আরো আগে মারা উচিত ছিল আমার, তাহলে আজকের এই দিনটা আমাকে দেখতে হতো না। ওইদিকে মুরগান এবং কায়াল পোড়া দোকানে আসে। এসে মুরগানের জিনিসপত্র দেখে অনেক স্মৃতি মনে পড়ে যায়। মুরগান ইডলির দোকানে জন্মেছিল, সেটা দেখানো হয়। বাবা মার সাথে মুরগানের যত স্মৃতি আছে সেটাও দেখানো হয়। এসব দেখানোর পর কায়াল মুরগানের হাতে ধারালো অস্ত্র তুলে দিয়ে বলে, যারা ইডলির দোকান ধ্বংস করেছে তাদের শেষ করে দাও। মুরগান অস্ত্রটা ফেলে দিয়ে বলে, দোকানের কিচ্ছু হয়নি, ইডলি বানানো সবকিছুই ঠিক আছে।
যাচ্ছে, আমরা আবার নতুন করে শুরু করব। দুজন নতুন করে ইডলির দোকান তৈরি করতে থাকে, একদম মুরগানের বাবা মার মতো। দোকান রেডি হওয়ার দিনেই বিষ্ণু সবাইকে নিয়ে দোকানে আসে, এসে নিজে আগে মুরগানকে সরি বলে, তারপর আশ্বিনকে বলতে বললে আশ্বিন অনেকক্ষণ সময় নিয়ে তারপর সরি জানায়। মুরগানও তখন মাথা নাড়িয়ে বলে ঠিক আছে। তারপর সবাইকে ইডলি খাওয়ার জন্য ভেতরে ডাকে। ইডলি খেতে থাকলে মীরা বলে ওঠে আমার ভাই যা করেছে সেটা শুধু এক সরি দিয়ে শেষ করা উচিত নয়। রামরাজন তখন বলে তাহলে চর মারা হোক। বিষ্ণুও তাই বলে, শুধু সরিতে সীমাবদ্ধ থাকা উচিত নয়। সবার কথা মেনে নিয়ে মুরগান আশ্বিনকে শাস্তি দেয়। শাস্তিটা হচ্ছে তাকে দিয়ে ইডলির চাল প্রস্তুতকরণ। এতটাই ক্লান্ত হয়ে যায় যে এই শাস্তির উপর অন্য কোনো শাস্তি হতেই পারে না সেটা বলে। এই শাস্তির মধ্য দিয়ে হ্যাপি এন্ডিং হয় এই মুভিটির। আমরা যতই বড় হই না কেন আমাদের শেকড়, আমাদের জন্মস্থান কখনো ভুলে যাওয়া উচিত নয়, কারণ দিন শেষে আমাদের সেখানেই ফিরে আসতে হবে। আর প্রিয় মানুষের যদি কোনো প্রিয় কিছু থাকে সেটা আগলে রাখা আমাদের মূল কর্তব্য। ড্রামা মুভি হিসেবে গল্পটা বেশ ভালো ছিল, কিন্তু মীরার ব্যাপারটা কষ্টদায়ক। মীরা ভালোবাসার পরেও তার ভালোবাসার মানুষকে পেল না, কারণ মুরগান তার নিয়তিতেই ছিল না। মুরগান চরিত্রে ধানুষ দারুণ অভিনয় করেছেন। মুভিটির পরিচালকও তিনিই ছিলেন, যেটা তিনি দারুণভাবে উপস্থাপন করেছেন। ইডলি করাই মুভি আপনার কেমন লেগেছে তা জানাতে পারেন কমেন্ট বক্সে। এতক্ষণ মিসেস মুভি এক্সপ্লেনারের সাথে থাকার জন্য ধন্যবাদ।